অধ্যায় 446 মেশিনারি হাইভ মাইন্ডের যুদ্ধের ধরন। এক মুহূর্তের মধ্যে ক্লাইন তার সেই রহস্যময় রূপে ফিরে গেল, সবকিছুর ওপর নজর রাখা ফুল হিসেবে। সে মাথা নেড়ে বলল, খারাপ না। তার সামনে নদীর পানি ফুলে উঠল, সাদা শব্দগুলো একে অপরের সাথে মিলেমিশে নতুন আকার নিল। এরপরের দৃশ্যগুলো আপনার বিশ্বস্ত সেবক অ্যারোডেস রেকর্ড করেছে। আপনি চাইলে যে কোনো সময় দৃশ্যগুলো দ্রুত দেখতে বা পার হয়ে যেতে পারেন। এই বাক্যটা 2 সেকেন্ডের জন্য স্থির হয়ে থাকল, আর তারপর দৃশ্যটা হঠাৎ করে কাছে চলে এলো। ক্লাইন সাথে সাথে ইকানসার বার্নার্ডের পাশে এসে দাঁড়াল, কিন্তু কেউ তাকে দেখতে পেল না। সে চারদিকে তাকালো আর অনুভব করল যে সে একদম জীবন্ত মানুষ আর বাস্তব দৃশ্যের মাঝে দাঁড়িয়ে আছে। তার চারপাশের কোনো কিছুই নকল মনে হচ্ছিল না, যেন সে সত্যিই সেখানে উপস্থিত আছে। আমি দৃশ্যগুলো দ্রুত দেখতে বা পার হয়েও যেতে পারি। এই আয়নার আসল রূপ অ্যারোডেস, তো দেখি একটা ভার্চুয়াল রিয়েলিটি ফ্যামিলি সিনেমা। ক্লাইন মনে মনে মজা না করে পারল না। সে আবার মেশিনারি হাইভ মাইন্ড দলের সদস্যদের দিকে তাকাল। সে দেখল যে তাদের নেতৃত্বে আছে সাদা পুরোহিতের পোশাক আর টুপি পরা এক বয়স্ক লোক। লোকটার চেহারা অস্বাভাবিক রকমের দয়ালু, আর তার অভিব্যক্তি একদম শান্ত আর নম্র। হুজুর, সবাই তৈরি? ইকানসার বয়স্ক লোকটার কাছে গিয়ে মাথা ঝুঁকিয়ে বলল। আর্চ বিশপ, ইনিই কি গড অফ স্টিম অ্যান্ড মেশিনারিজের চার্চের ব্যাকল্যান্ড এলাকার আর্চ বিশপ ডেমিগড হোরামিক হেইডেন? মেশিনারি হাইভমাইন্ড আসলেই খুব সাবধানী, মোটেও বোকা না। কে জানে, হয়তো তারা একটা গ্রেড, এক সিল্ড আর্টিফ্যাক্টর সাথে নিয়ে এসেছে, আর আগেই একটা ভবিষ্যৎবাণী করে নিয়েছে। কারণ মিস্ট্রি প্রায়ার পাথওয়ে তো তাদেরই নিয়ন্ত্রণে। ভাগ্যিস আমি মোটামুটি নিশ্চিত হতে পেরেছি যে কুয়াশার ভবিষ্যৎবাণী ঠেকানোর ক্ষমতা কার্ডস অব ব্লাসফেমির মতোই। এটার কারণে ফলাফল একদম সাধারণ আর সন্দেহমুক্ত আসে। তা না হলে অনেক কিছুই হয়তো ফাঁস হয়ে যেত। তবে মিস শ্যারন আর আমার দেখা হওয়ার দৃশ্যটা সামনে আসার একটু সম্ভাবনা আছে, কারণ আমার কাছে সেটা ক্ষতিকর কিছু না। এটা নির্ভর করছে একটা রেইথের ভবিষ্যৎবাণী বাধা দেওয়ার সহজাত প্রবৃত্তি মেশিনারি হাইভ মাইন্ডের চেষ্টার ওপর প্রভাব ফেলবে কি না তার উপর। একটু দাঁড়াও, মেশিনারি হাইভ মাইন্ড খুব সম্ভবত অ্যারোডেসের ওপরই নির্ভর করেছে। আর একটু আগে এবং এর আগে অ্যারোডেস যেমন আচরণ করেছে, তাতে আমাকে খুশি করার জন্য সে কিছু দৃশ্য ঝাপসা করে দিতেই পারে। ক্লাইন হঠাৎ করেই ব্যাপারটা বুঝতে পারল। এই সময় হোরামিক হেইডেন তার বুকে একটা ত্রিভুজাকার পবিত্র চিহ্ন আঁকল। কাজ শুরু করো, ঈশ্বর আমাদের রক্ষা করবেন। প্রায় 10 জন বিয়ন্ডার নিচের দিকে নামতে শুরু করল, আর ক্লাইনও তাদের পিছু নিল। সে দৃশ্যটা একটুও ফাস্ট ফরওয়ার্ড করল না। মেশিনারি হাইভ মাইন্ডের লো আর মিড সিকোয়েন্স বিয়ন্ডারদের যুদ্ধের ধরন নিয়ে তার সবসময় একটা কৌতূহল ছিল। সে এই সুযোগে ব্যাপারটা নিজে দেখে নিতে চাইল। তাছাড়া একজন ডেমিগড আসলে কিভাবে যুদ্ধ করে সেটা নিয়েও তার খুব আগ্রহ ছিল। আর আমন পরিবারের কবরে কি রহস্য লুকিয়ে আছে সেটাও সে জানতে চাইছিল। সময়ের সাথে সাথে প্রায় 1 বা 2000 বছর পেরিয়ে গেলেও কালো মার্বেলের সিঁড়িটা এখনও আগের মতোই শক্ত ছিল। এতে ক্ষয়ে যাওয়ার কোনো চিহ্নই ছিল না। মেশিনারি হাইভ মাইন্ড এর সদস্যরা সিঁড়ি বেয়ে একেবারে মাটির নিচে চলে গেল। সেখানে তারা চতুর্থ যুগের অপ্রতিসম পাথরের স্তম্ভ আর কুড়াল তলোয়ারের দাগ দেখতে পেল। চওড়া রাস্তার 2 পাশে স্তম্ভগুলো দাঁড়িয়েছিল, আর তাদের সামনে ছিল একটা বিশাল ভারী গাঢ় ধূসর পাথরের জোড়া দরজা। পাথরের দরজাটা আগে থেকেই একটু ফাঁকা হয়েছিল, সেখান দিয়ে 2 জন মানুষ অনায়াসে পাশাপাশি হেঁটে যেতে পারবে। ভেতরটা ছিল একদম ঘুটঘুটে অন্ধকার। মেশিনারি হাইভ মাইন্ডের সদস্যরা ভেতরে ঢোকার জন্য কোনো তাড়াহুড়ো করল না। তারা লণ্ঠন জ্বালিয়ে খুব সাবধানে চারপাশটা খুঁজল, কিন্তু দামি কিছু পেল না। পরিকল্পনা অনুযায়ী প্রথম দল প্রাথমিক পরিষ্কারের কাজ শুরু করবে। আর্চবিশপের অনুমতি নিয়ে ইকানসার তার টুপিটা চেপে ধরে তার ফুলে থাকা চুলগুলো ঢেকে নিল। পরিষ্কার? পাশে দাঁড়িয়ে ক্লাইন শব্দটা নিয়ে ভাবতে লাগল। তার এই দ্বিধার মাঝেই মেশিনারি হাইভমাইন্ড দলের সবচেয়ে শক্তিশালী আর পেশিবহুল 2 জন সদস্য তাদের পিঠ থেকে 2টো লম্বা কালো বাক্স নামিয়ে খুলল। এক বাক্সর ভেতরে ছিল একটা শক্ত, ভারী, লোহার মতো কালো কামানের আকৃতির জিনিস। এর গায়ে ঘন আর রহস্যময় সব নকশা আঁকা ছিল। অন্য বাক্সটায় ছিল একটা জটিল আর চমৎকার আগ্নেয়াস্ত্র, যেটা হালকা সোনালি রঙের বুলেটের একটা চেইন লাগানো ছিল। দলের একজন সদস্য কামানের আকৃতির জিনিসটা নিয়ে খোলা পাথরের দরজার দিকে এগিয়ে গেল। আরেকজন মেশিনারি হাইভমাইন্ড সদস্য সেই অদ্ভুত বন্দুকটা তুলে নিল। সে বুলেটের চেইনটা ঠিক করে তার ঠিক পেছনেই হাঁটতে লাগল। 2 জন একে অপরের দিকে একবার তাকাল। প্রথম জনের কাঁধে থাকা কামানের আকৃতির জিনিসটা সাথে সাথে জ্বলে উঠল। জোরে একটা আওয়াজ হওয়ার আগেই তাতে জ্বলন্ত নকশা আর চিহ্ন ফুটে উঠল। বুম! একটা ছোট্ট সূর্যের মতো সোনালি আগুনের গোলা কামানের নল থেকে বেরিয়ে অন্ধকারের ভেতর ছুটে গেল। বুম! মাটিটা হালকা কেঁপে উঠল,
আর ফাঁকা জায়গাটা দিয়ে তীব্র আলো বেরিয়ে এলো। যে মেশিনারি হাইভ মাইন্ড সদস্যটা কামানের নল ধরেছিল তার পা দুটো কেঁপে উঠল আর শরীরটা একটু নিচের দিকে বসে গেল। বুম বুম বুম। সে বিয়ন্ডার অস্ত্রটা ব্যবহার করে একটার পর একটা সোনালি কামানের গোলা বিভিন্ন জায়গায় ছুঁড়তে লাগল। কবরটা কেঁপে উঠলেও সেখান থেকে এক ফোঁটা ধুলোও পড়ল না। সে থামার পর অদ্ভুত বন্দুক হাতে থাকা সদস্যটা সামনে এগিয়ে এসে ট্রিগার চাপল। ঠাস 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 ঠাস। মেশিন গানের গুলির শব্দ প্রতিধ্বনিত হতে লাগল। একটার পর একটা হালকা সোনালি বুলেট ছুটে গিয়ে অন্ধকারের গভীরে থাকা বিপদ দূর করতে লাগল। আমি তো সবসময় ঠিক এরকম একটা বোমাবর্ষণের ক্ষমতা চেয়েছিলাম। তাছাড়া তারা পবিত্র করার বুলেট আর ভূত ছাড়ানোর গোলার মতো দামি বিয়ান্ডার জিনিসপত্র খরচ করছে। কি অপচয়! এটাই কি মেশিনারি হাইভ মাইন্ডের যুদ্ধের ধরন? ক্লাইন বড় বড় চোখ করে আর একটু হাঁ করে তাকিয়ে থাকল। ভয়ঙ্কর বোমাবর্ষণের পর চারপাশের প্রতিধ্বনির মাঝে গলা উঁচিয়ে ইকানসার বলল, দ্বিতীয় দল, এরপরের পরিষ্কারের কাজ শুরু করো। আরও আছে। যা ঘটছিল তা দেখে ক্লাইন যেন একটু অবশ হয়ে গেল। দ্বিতীয় দলেও দুজন সদস্য ছিল যারা বিভিন্ন ধরনের চামড়া দিয়ে তৈরি স্ক্রোল ব্যবহার করছিল। তারা সহজ কিছু মন্ত্র পড়ল, স্ক্রোলগুলো চালু করল আর সেগুলো ভেতরে ছুঁড়ে দিল। পাথরের দরজার পেছনের জায়গাটা হঠাৎ করেই একটা শান্ত আর খাঁটি আলোতে ঢেকে গেল। সোনালি রঙের পবিত্র বৃষ্টির ফোঁটা ঝরতে লাগল, যা চারপাশের সবকিছু পরিষ্কার করে দিল। ক্লাইন এই দৃশ্যটা দেখল আর হঠাৎ করেই তার কাছে ব্যাপারটা একটু হাস্যকর মনে হল। দাঁড়াও, তোমরা না এখানে প্রত্নতাত্ত্বিক গবেষণা করতে এসেছ? তোমরা না পেশাদার প্রত্নতাত্ত্বিক? এরকম পরিষ্কার করার পদ্ধতি ব্যবহার করলে কবরটা যে ভেঙে পড়তে পারে সেই ভয় কি তোমাদের নেই? তার মাথায় যখন এই চিন্তাগুলো ঘুরপাক খাচ্ছিল তখন দ্বিতীয় দলের কাজ শেষ হল। তারা চিৎকার করে ইকানসারকে বলল, ডিকন, যেমনটা ভেবেছিলাম জায়গার মূল কাঠামো একদম ঠিক আছে। বোঝাই যাচ্ছিল যে তারা আগে থেকেই প্রস্তুতি নিয়ে এসেছিল। ঠিক আছে, সামনে এগোতে থাকো, ইকানসার নির্দেশ দিল। ক্লাইন তাদের মাঝখান দিয়ে পাথরের দরজা পার হয়ে ভেতরে ঢুকল। সে দেখল মাটিতে ময়লা আর ধ্বংসস্তূপের স্তূপ জমে আছে। এখানে একসময় কী ধরনের দানব ঘুরে বেড়াত তা বোঝার কোনো উপায় ছিল না। আর এখানে যে ফাঁদগুলো পাতা ছিল সেগুলো কী কাজে লাগত সেটাও কারো পক্ষে অনুমান করা সম্ভব ছিল না। এই পরিষ্কার করার প্রক্রিয়ার পর আগে থেকে সরে না গেলে হাই সিকোয়েন্স বিয়ন্ডার ছাড়া আর কোনো বিয়ন্ডারই এর আঘাত সহ্য করতে পারবে না। সহিংসতার আসল রূপ কেমন হতে পারে আর সহজ, সরাসরি এবং অযৌক্তিক হওয়ার মানে কি তা ক্লাইন আরেকবার খুব ভালোভাবে বুঝতে পারল। এরপর আগের দৃশ্যগুলোই বারবার ফিরে আসতে লাগল। মেশিনারি হাইভ মাইন্ডের সদস্যরা খুব সহজেই একটার পর একটা এলাকা পার হতে লাগল। মাঝে মাঝে তারা কিছু জমতে শুরু করা বিয়ন্ডার বৈশিষ্ট্যও সংগ্রহ করতে লাগল। কোনো মিউরাল তো নেই। মূল কবরের ঘরটা দেখতে পেয়ে গড অফ স্টিমের চার্চের আর্চবিশপ হোরামিক হেইডেন থেমে গিয়ে অবাক হয়ে বিড়বিড় করল। ক্লাইন নিজেকে অর্ধেক ঐতিহাসিক মনে করত, তাই সে নিজেও কম অবাক হল না। সাধারণত কোনো সম্ভ্রান্ত পরিবারের সদস্যের কবরে তার বেঁচে থাকার সময়কার সম্মান আর অবস্থানের একটা ছাপ অন্তত থাকে। আর কবরটা যখন বড় কোনো সৌধে পরিণত হয় আর সেখানে যথেষ্ট জায়গা থাকে তখন মিউরাল এঁকে তার মালিকের জীবনের গল্প ফুটিয়ে তোলা খুব সাধারণ একটা ব্যাপার। আরও পুরনো আর অজানা যুগেও এটা অস্বাভাবিক ছিল না, বরং এটাই ছিল সবচেয়ে সাধারণ উপায়, কারণ মানুষ লেখার আগে আঁকতেই শিখেছিল। তাই চতুর্থ যুগের একটা সম্ভ্রান্ত পরিবারের কবরে এরকম কোনো মিউরাল না থাকাটা সত্যিই একটু অদ্ভুত ছিল। আর্চবিশপের কথা শুনে ইকানসার সাথে সাথে তার লোকদের দুইজনের দলে ভাগ হয়ে চারপাশের এলাকায় মিউরালের কোনো চিহ্ন আছে কি না তা খুঁজতে নির্দেশ দিল। পাশ থেকে পুরোটা দেখতে দেখতে ক্লাইনের খুব ইচ্ছে করছিল একটু ফাস্ট ফরওয়ার্ড করে তাড়াতাড়ি ফলাফলটা দেখে নিতে। ঠিক তখনই তার চোখে পড়ল যে বাঁ দিকের কোনায় থাকা মেশিনারি হাইভ মাইন্ডের দুজন সদস্য হঠাৎ করে তিনজনে পরিণত হয়েছে। তাদের একজনকে দেখতে একদম ইকানসার বার্নার্ডের মতো লাগছিল, যার ফুলে থাকা চুলটুপিটাকে উঁচু করে রেখেছিল। এটা ক্লাইন একটা কিছু অনুমান করার আগে মুহূর্তের জন্য হতবাক হয়ে গেল। ঠিক এই কথা ভাবার সময়ই ইকানসার তার সবচেয়ে কাছের দলদস্যুর দিকে হেঁটে গেল। কিছু পেলে? সে গলা খাঁকারি দিয়ে নিচু গলায় জিজ্ঞেস করল। সদস্যটা সতর্ক হয়ে ঘুরে দাঁড়াল, কিন্তু ডিকন ইকানসারকে দেখতে পেয়ে সে সাথে সাথে আরাম বোধ করল না। সে কথা শেষ করার আগেই তার সামনের ইকানসার হঠাৎ করে এক টুকরো মানুষের চামড়ায় পরিণত হল আর তার শরীরটা ঢেকে ফেলল। ফ্যাকাশে চামড়াটা তাকে শক্ত করে জড়িয়ে ধরল আর তার চেহারায় লোকটার মুখের আদল ফুটে উঠতে শুরু করল। এই পুরো প্রক্রিয়ায় বাড়তি কোনো শব্দ বা অস্বাভাবিক নড়াচড়াও দেখা গেল না। হঠাৎ করেই চামড়াটা থেকে ভোরের সূর্যের মতো আলো ছড়াতে শুরু করল। চামড়াটার সাথে সাথে প্রায় স্বচ্ছ হয়ে গেল আর এমনভাবে শূন্যে উঠতে লাগল যেন ওটা পুড়ে যাচ্ছে। সাথে সাথে একটা কালো চাবুক এসে তার গায়ে সজোরে আঘাত করল। এতে তার নড়াচড়া স্পষ্টভাবেই ধীর হয়ে গেল। এই ধরনের একটা যুদ্ধে ধীর হওয়াটা মহা অপরাধের সমান।
একটার পর একটা বিয়ন্ডার অস্ত্র, জ্বলন্ত স্ক্রোল আর হালকা সোনালি রঙের বুলেট চামড়াটার দিকে ছুটে আসতে লাগল। দারুণ একটা আলোর ঝলকানির পর আকাশ থেকে অসংখ্য ছাই ঝরে পড়তে লাগল। সবগুলো থেকে হালকা আলো বেরোচ্ছিল, আর সেগুলো আস্তে আস্তে এক জায়গায় জড়ো হওয়ার জন্য লড়াই করছিল। এটা সত্যিই একটা হিউম্যান স্কিন শ্যাডো। ক্লাইন একটু আগে আক্রান্ত হওয়া মেশিনারি হাইভ মাইন্ড সদস্যটার দিকে মনোযোগ দিল। লোকটা তার কলার টেনে একটা সুরক্ষা কবচ বের করল। এতে সূর্য সম্পর্কিত অনেক প্রতীক আর জাদুকরী চিহ্ন আঁকা ছিল। ভাগ্যিস আর্চবিশপ আমাদের এগুলো পড়তে দিয়েছিলেন। লণ্ঠনটা ধরে সে মন থেকে প্রশংসা করল। ঠিক তখনই ক্লাইন বুঝতে পারল যে লোকটার ব্রোচে রাতের গুণ, আংটিতে ঝড়ের তীব্রতা আর বেল্ট থেকে শারীরিক শক্তির একটা অনুভূতি বেরোচ্ছে। যদিও এগুলো সবগুলো জাদুকরী জিনিস নয়, তবে বেশিরভাগই চার্ম আর বিয়ন্ডার অস্ত্রের তালিকায় পড়ে। এগুলোর প্রভাব খুব তাড়াতাড়ি কমে গেলেও এগুলোর দাম অনেক। তুমি যদি একজন কারিগর বা কোনো বড়লোক বিয়ন্ডার না হও, তবে এত কিছু একসাথে জড়ো করার কোনো উপায় নেই। এটাই কি মেশিনারি হাইভ মাইন্ডের যুদ্ধের ধরন? পানির মতো টাকা ওড়ানো। ক্লাইন হঠাৎ করেই একটু ধাক্কা খেল, আর স্বাভাবিক হতে তার অনেক সময় লাগল। ঠিক তখনই হিউম্যান স্কিন শ্যাডোর বৈশিষ্ট্যটা এক জায়গায় জড়ো হয়ে একটা আকার নিল। এটা দেখতে বিশাল একটা হীরার মতো লাগছিল, যার অসংখ্য দিক থেকে আলো ঠিকরে বেরোচ্ছিল, আর প্রতিটি দিকে একটা করে আলাদা চেহারা ফুটে উঠছিল। চেহারাগুলো একে অপরের গায়ের ওপর ঘন হয়ে লেগেছিল। এটা দেখে যে কারো মাথা ঘুরে যাবে। আমার ঠিক এটাই দরকার ছিল। ক্লাইন আনন্দে আত্মহারা হয়ে গেল। মেশিনারি হাইভ মাইন্ডের সদস্যরা যুদ্ধলব্ধ জিনিসপত্র গুছিয়ে নেওয়ার পর আবার মিউরাল খুঁজতে লাগল, কিন্তু তারা সেগুলোর কোনো চিহ্নই পেল না। বাধ্য হয়ে তারা আবার এক জায়গায় জড়ো হল আর মূল কবরের দিকে যাওয়া রাস্তাটা ধরে এগোতে লাগল।